এখন ডক্টরদের কাছে অপশন দুইটা, হয়তো আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে হবে, তা না হলে রাতের অন্ধকারে বিদেশ পালিয়ে দিতে হবে, এবং কোন দেশে পালাচ্ছে কেউ যাতে না জানে। শেখ হাসিনা এটা বুঝতে পেরে এবং এটা দেখেই দিল্লিতে বসে বসে হাসছে আর মজা নিচ্ছে যে ডক্টরদের সময় আর বেশি দিন নেই। এত প্রভাব দেখিয়ে, এত ম্যাজিক দেখিয়ে তবুও লাভ হলো না। বিভিন্ন সূত্র নিশ্চিত করছে যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে, ওদিকে ডোনাল্ড ট্রাম্প, এই তিন শক্তি মিলে পুনরায় বড় পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। সম্প্রতি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এই পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চাইছে। আর যদি সত্যি শেখ হাসিনা ভারতে থাকেন তাহলে তিনি আর কতদিন পর্যন্ত ভারতে থাকবেন? কিন্তু হঠাৎ বিশ্বব্যাংকের কি হলো বলুন তো? হাসিনার গুণগান আর ইউনূসের বদনাম করতে শুরু করেছে কেন বিশ্বব্যাংক? বিশ্বব্যাংক নিজেই স্বীকার করছে যে শেখ হাসিনার সময় দারিদ্র্য কমেছিল, মানব সম্পদ উন্নয়ন হয়েছিল এবং জলবায়ু অভিযোজনে বাংলাদেশ হয়েছে প্রমাণিত রোল মডেল। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ডক্টর এখন পালাবে কোথায়? বিশ্বের যে কোনো দেশে যদি পালায় ডক্টরদের ছাড় নাই, বাংলাদেশেও যদি থাকে তবুও ছাড় নাই। এখন ডক্টরদের কাছে অপশন দুইটা, হয়তো আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে হবে, তা না হলে রাতের অন্ধকারে বিদেশ পালিয়ে দিতে হবে, এবং কোন দেশে পালাচ্ছে কেউ যাতে না জানে যে ডক্টরদের সময় আর বেশি দিন নেই। এত প্রভাব দেখিয়ে, এত ম্যাজিক দেখিয়ে তবুও লাভ হলো না। বিশ্বের বড় বড় সংস্থা, জাতিসংঘ থেকে ধরে এবং মানবাধিকার সংস্থা, সকলে এখন চাচ্ছে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলা হোক এবং আওয়ামী লীগ সহ নির্বাচন করা হোক। বিশ্বের আর কোনো সংস্থা বাকি নেই, বিশ্বের আর কোনো প্রভাবশালী দেশ বাকি নেই যে আওয়ামী লীগের জন্য চাপ দিচ্ছে না এই ডক্টর ইউনূস। শেখ হাসিনা এটা বুঝতে পেরে এবং এটা দেখেই দিল্লিতে বসে বসে হাসছে আর মজা নিচ্ছে। বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরাও এই দেখে নাচানাচি করছে। এটাই হচ্ছে বাস্তবতা। কাউকে মিথ্যাচার করে পচানো সম্ভব না, কারো সম্পর্কে প্রপাগান্ডা ছড়িয়ে কাউকে নিচু করা সম্ভব না। আল্লাহ তাকে সম্মানের পর্যায়ে নিয়ে যায় মিথ্যাচার করে কাউকে পচাতে চাইলে। সেটাই শেখ হাসিনার সাথে ঘটেছিল। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা বারবার বলেছিল যে আমি যদি সেন্ট মার্টিনটা এই আমেরিকার হাতে তুলে দিই তাহলে আমি আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো, আমার ক্ষমতায় থাকতে কোনো বাধা নেই, কিন্তু আমি দেশের সাথে, জনগণের সাথে আমি এই সেন্ট মার্টিন এই সাদা চামড়াদের হাতে তুলে দিইনি। চোখে চোখ রেখে কথা বলেছি। তিনি ইসরায়েলকে চোখে চোখ রেখে কথা বলেছে জাতিসংঘের বক্তব্যের মধ্যে, সেটাই ওনার কাল হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা বারবার বিভিন্ন বক্তব্যে তুলে ধরেছিলেন ব্যারিস্টার সুমন। শেখ হাসিনা দেশের মানুষের জন্য কি না করে নাই এটা বলতে পারেন। শেখ হাসিনার এই 16 বছর শাসনামল অনেক দীর্ঘ হওয়ার কারণে অনেক দুর্নীতি হয়েছে, অনেক চাঁদাবাজি হয়েছে, গুম খুন হত্যা হয়েছে। আমাদের এটাও তো দেখতে হবে যে শেখ হাসিনা 16 বছরে কি পরিমাণ উন্নয়ন করেছে। একটা সরকার এত লং টার্ম ক্ষমতায় থাকলে অনেক কিছুই ঘটবে। ভালো মন্দ বিচার করে কতটুকু উন্নয়ন করেছে, দেশের মানুষের জন্য ভালো ছিল, সেটা আমাদের দেখতে হবে। এই বিষয়গুলো জনগণ 15-16 মাস পরে হলো বুঝতে পেরেছে। ডক্টর ইউনূস অনেক মিথ্যাচার করে তারপরও শেখ হাসিনাকে খারাপ করতে পারেনি। জনগণ প্রথমে ভুল বুঝেছিল শেখ হাসিনাকে, জনগণকে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে শেখ হাসিনাকে পতন করিয়েছিল। জনগণ এখন মন থেকে চাচ্ছে, মন থেকে দোয়া করছে যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসুক এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশ শাসন করুক। ডক্টর ইউনূস এখন সে ভয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিচ্ছে না। কিন্তু কোনো লাভ নেই, বহির্বিশ্ব থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশে জঙ্গিদের আস্তানা তৈরি হচ্ছে। ডক্টর ইউনূস জঙ্গিদেরকে সাপোর্ট করছে, বাংলাদেশ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। এই সকল বিষয় আওয়ামী লীগ বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে এবং সহায়তা করেছে ভারত। সে কারণেই শেখ হাসিনা খুব মজা করে হাসছে যে ডক্টর ইউনূসের সময় আর বেশি দিন নেই। এত প্রভাব দেখিয়ে, এত ম্যাজিক দেখিয়ে তবুও লাভ হলো না। বিশ্বের বড় বড় সংস্থা, জাতিসংঘ থেকে ধরে এবং মানবাধিকার সংস্থা, সকলে এখন চাচ্ছে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলা হোক এবং আওয়ামী লীগ সহ নির্বাচন করা হোক। বিশ্বের আর কোনো সংস্থা বাকি নেই, বিশ্বের আর কোনো প্রভাবশালী দেশ বাকি নেই যে আওয়ামী লীগের জন্য চাপ দিচ্ছে না এই ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এখন পালাবে কোথায়? বিশ্বের যে কোনো দেশে যদি পালায় ডক্টরদের ছাড় নাই, বাংলাদেশেও যদি থাকে তবুও ছাড় নাই। এখন ডক্টরদের কাছে অপশন দুইটা, হয়তো আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে হবে, তা না হলে রাতের অন্ধকারে বিদেশ পালিয়ে দিতে হবে এবং কোন দেশে পালাচ্ছে কেউ যাতে না জানে। এটাই এখন ডক্টর ইউনূসের ভাগ্যে লেখা। এখন অনেকে বলতে পারবেন ভাই এত কথা বলেন, তবুও তো ভাই তফসিল ঘোষণা দিয়ে দিবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে, ডক্টর ইউনূস
তো এখনো বসে আছে চেয়ারে, থাকুক না ভাই, নির্বাচন দিয়ে দেখ না তো কি হবে। বাংলাদেশে এরকম অনেক পাতানো নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ছাড়া টিকতে পেরেছে ওই সরকার? মেয়াদ কতদিন ছিল আপনারা জানেন? হয়তোবা এই সরকার যেটা আসবে পাতানো নির্বাচনের ফলে এর মেয়াদ হয়তোবা 3 মাস থাকবে, 1 বছর থাকবে, 3 বছর থাকবে, ধরে নিলাম 5 বছরই তারা কাটালো। এরপর তো একটি নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনকে পাতানো নির্বাচন দিতে পারবে? সেই নির্বাচনে কি আওয়ামী লীগকে বাইরে রাখতে পারবে? পারবে না। আর আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি, অতদিন যাওয়া লাগবে না, ওই সরকার বেশি দিন টিকবে না। আন্দোলনের ফলে ওই সরকারের পতন ঘটবে এবং আমি বারবার বলেছি এবং অনেক ইউটিউবার বলেছে, এরপরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে এবং আবার বাংলাদেশের ক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামী লীগ। এটাই রিয়েলিটি। সকল কিছু ভবিষ্যৎ শেখ হাসিনা জানে বাংলাদেশে কি ঘটবে। আওয়ামী লীগের কর্মীরা অনেকেই বুঝতে পারে, যারা বুঝতে পারে নাই তারা এখন হতাশ হয়ে বসে আছে। হতাশ হওয়ার কিছু নাই, আপনারা খুশিতে এখন লাফাতে পারেন, চুপচাপ হয়ে বসে বসে ঘরে। শেখ হাসিনা সকল কিছু অবজার্ভ করছে। শেখ হাসিনা ভালো করেই জানে পাতানো নির্বাচন ফলে যে সরকার আসবে তার ভবিষ্যৎ কি। আর ইন্ডিয়াও সকল কিছুই সেট করে রেখেছে যে পাতানো নির্বাচনের ফলে বাংলাদেশে কি কি ঘটবে। তাই এত হতাশাগ্রস্ত হয়ে আমাদেরকে গালিগালাজ করে কমেন্টে কোনো লাভ নাই। আমরা বাস্তবতা বলতেছি ভবিষ্যতে কি হবে, কারণ এটাই বাংলাদেশের জন্য আগামী রাজনীতিতে ভাগ্য লিখন। এটা কেউ পরিবর্তন করতে পারবে না, এরকমই হবে। হয়তো 19 আর 20 এটাই আগামীতে বাংলাদেশের রাজনীতিতে ঘটবে এবং বিএনপির খুব করুণ অবস্থা হবে বাংলাদেশের রাজনীতিতে। এটা সত্য কথা, বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে। আর বাংলাদেশ থেকে জামাত ইসলামী রাজনীতির একেবারে কবর রচনা হয়ে যাবে। হয়তো বা বেনিশ হবে না, দল হিসেবে থাকবে, কিন্তু কোমর সোজা করে আর দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগের একটা পতন হওয়ার দরকার ছিল 16 বছর দেশ শাসনের পরে, সেটা হয়েছে। এটা আওয়ামী লীগের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। এখন আওয়ামী লীগ সত্যিকারের মুক্তিযুদ্ধের সপক্ষের দল হয়ে 100% পিওর হয়ে এবং সাংগঠনিকভাবে আগের থেকে শক্তিশালী হয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো, আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে এবং আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ে নেতা আছে তাদের জন্য ভালো। এইরকম সাংগঠনিক আওয়ামী লীগই তো বাংলাদেশের জনগণ চাই এবং 100% পিওর মুক্তিযুদ্ধের সপক্ষের দলই তো বাংলাদেশ চাই, তাই নয় কি? কারণ বাংলাদেশের সত্যিকারের যদি মুক্তিযুদ্ধের সপক্ষে দল হিসেবে 100% পিওর ধরে থাকেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ধরতে হবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে 100% পিওর হতে হবে। আর মুক্তিযুদ্ধকে বাংলাদেশ আওয়ামী লীগ বিক্রি করে যাতে রাজনীতি করতে না হয়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা আমরা সকলেই জানি। তাই আওয়ামী লীগকে বারবার মুক্তিযুদ্ধকে বিক্রি করে বোঝাতে হবে না আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এই জিনিস থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরেও আসতে হবে, সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী হয়ে সংগঠিত হয়ে জনগণের দলে ফিরে আসতে হবে। আর শেখ হাসিনা সেটা এখন সুন্দরভাবে গড়ে তুলতেছে। সে কারণে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো, তিনি অত বেশি নারাজ না। অন্তত মন্দের ভালো, দলের জন্য ভালো হয়েছে। কারণ 16 বছর তো ক্ষমতায় ছিলাম, এবার না হয় অন্য একজন দেশ চালাক, জনগণ বুঝুক যে আমি না থাকলে দেশের কি পরিস্থিতি হয়। এটাও বোঝানোর প্রয়োজন ছিল কিছু সময়ের জন্য। কারণ শেখ হাসিনা ভালো করে জানে আওয়ামী লীগ আবার খুব তাড়াতাড়ি ব্যাক করছে আর ক্ষমতায় আসছে, ভারতও সেটা জানে। তাই জনগণকে বোঝানোর জন্য কিছু সময়ের জন্য এই পরিস্থিতিটা জাস্ট ক্রিয়েট হয়েছে। তাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। শেখ হাসিনা খুবই উজ্জীবিত এবং আপনারা যারা সাধারণ কর্মী আছেন তারা উজ্জীবিত থাকতে হবে। আর যারা রাজনীতি বুঝেন তারা তো সত্যিকারের খুশিতে এখন নাচানাচি করছে। এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে সাক্ষাৎ করেছেন। যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং ভারত রাশিয়া মিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছেন বাংলাদেশে ফেরানোর জন্য এবং বাংলাদেশে আবার পুনরায় রাজনীতি আগের মতো করে করতে পারবেন সেরকম অবস্থায় ফেরানোর জন্য। বাংলাদেশের আদালতে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড কার্যকর করা মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার যখন ভারত সরকারকে 2 বার আনুষ্ঠানিকভাবে চিঠি লিখলো, মৌখিকভাবে একাধিকবার বলেছে এবং বারংবার বলেছে, দ্বিতীয়বার চিঠির ব্যাপারে ভারত বলেছে যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এটুকুই ভারতের মন্তব্য আমরা শুনেছি। কিন্তু বিভিন্ন সূত্র নিশ্চিত করছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না। অন্ততপক্ষে এই সরকারের আমলে তো ভারত সরকার কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে যেতেই চায় না। এরকম একটা মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারত সফর করছেন তখন এই ভিডিওটা শেখ হাসিনার সঙ্গে তার হ্যান্ডশেক, তার বৈঠক, এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে, ওদিকে ডোনাল্ড ট্রাম্প, এই 3 শক্তি মিলে বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় বড় পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে সেরকমটা দাবি করছেন। কিন্তু সেই দাবির ব্যাপারে আদৌ কোনো ভিত্তি থাকতে পারে কিনা, যখন আমরা দেখছি যে এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, রেজুলেশন দেখে তাই মনে হচ্ছে অনেক পুরনো ভিডিও, এবং ভিডিওর পেছনে যখন বাংলাদেশ এবং রাশিয়ার কোনো পতাকা নেই তখন আবার সেটার পেছনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যে দাবি করছে যে
এটা এখনকার ভিডিও এবং এখনকার সাক্ষাৎ, সেটার পক্ষে একটু হয়তো তাদের একটা মানে অবস্থা তৈরি হয় যখন পেছনে কোনো পতাকা নেই। পতাকা থাকলে বলা যেত যে প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তখনকার ভিডিও এরা প্রচার করছে, কিন্তু যেহেতু পতাকা নেই সেই কারণেই এই ভিডিওটা তারা হয়তো সিলেক্ট করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা কবেকার ভিডিও? এটা বাংলাদেশের ভিডিও না, বিদেশে কোথাও দেখা তৃতীয় কোনো জায়গায় সাক্ষাতের একটা ভিডিও হতে পারে, যেখানে হয়তো কোনো একটা আন্তর্জাতিক মিটিংয়ের সাইড বেঞ্চে বৈঠক হতে পারে, সেই বৈঠকে হয়তো কোনো পতাকা ছিল না, এরকম হতে পারে। সেই পুরনো ভিডিও নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা দাবি করছেন রাশিয়ার প্রেসিডেন্টকে দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন এবং তাকে ফেরানোর ব্যবস্থা হচ্ছে। এই ব্যাপারটা যে অথেন্টিক না সেটা মোটামুটি আমরা মানে ধরে নিতেই পারি। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে সফর করছেন তখন কি বাংলাদেশ ইস্যু এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কোনো কি সম্ভাবনা নেই? হয়তো রয়েছে এই কারণেই যে ভারত যেহেতু শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনাকে নানাভাবে ব্যাকআপ করছে তারা, সেই কারণে ভারত যদি মনে করে যে এই ক্ষেত্রে রাশিয়ার সহায়তা কিংবা রাশিয়ার সাপোর্ট প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশ সরকারের উপরে চাপ দেয়া যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এই ব্যাপারগুলো রাশিয়াকে দিয়ে চাপ দেওয়ানোর ব্যাপারটাও নরেন্দ্র মোদীর সরকার করতেই পারে। এটা অবিশ্বাস করার হয়তো কিছু নেই। এই কাজটুকু হয়তো নরেন্দ্র মোদীর সরকার করতে পারেন। কিন্তু যে ভিডিওটা প্রচার করা হচ্ছে সেই ভিডিওটা ভারতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের সাক্ষাতের ভিডিও হতে পারে না বলেই আমাদের ধারণা। যেদিন থেকে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সেদিন থেকেই শেখ হাসিনাকে নিয়ে এমনিতেই রহস্যের শেষ নেই। আর তার উপরে বাংলাদেশের ইউনূস সরকার শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করার পর থেকে কি বাংলাদেশি কি ভারতীয় সকলের মনেই কম করে 3টি রহস্যময় প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। প্রথম প্রশ্ন, যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রতিপক্ষ হস্তান্তর করার এক্সট্রাডিশন চুক্তি সই করা আছে, তাহলে কি সেই চুক্তি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? তাছাড়া শোনা যাচ্ছে সম্প্রতি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এই পরিস্থিতিতে হাসিনাকে ফেরত না দিলে ভারত যে আন্তর্জাতিক চাপের মুখে পড়বে, ভারত সেই চাপটাকে কিভাবে সামলাবে? আর দ্বিতীয় প্রশ্ন, সবাই জানে যে শেখ হাসিনা ভারতেই আছেন, কিন্তু শেখ হাসিনা এখন কোথায় আছেন সেটা কেউ জানে না। তাই সকলেই জানতে চায় যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের ঠিক কোথায় অবস্থান করছেন। কারণ বলা হচ্ছে বাংলাদেশে তার ফাঁসি ঘোষণার পর দিল্লির কাছাকাছি তার শুরুর দিকের আস্তানা থেকে তাকে স্থানান্তর করে বিশাল দেশ ভারতের অন্য একটা প্রান্তে অন্য একটা গোপন জায়গায় তাকে স্থানান্তরিত করা হয়েছে। এই খবরটা কি সত্যি? আর যদি সত্যি হয় তাহলে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে ভারত কি সত্যি ভয় পেয়ে গেল? আর তৃতীয় প্রশ্ন, শোনা যাচ্ছে ভারত শেখ হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চাইছে। এই খবরটা কতখানি সত্যি আর কতটা গুজব? আর যদি সত্যি শেখ হাসিনা ভারতে থাকেন তাহলে তিনি আর কতদিন পর্যন্ত ভারতে থাকবেন? এই 3টি প্রশ্ন আসলেই খুব সঙ্গত প্রশ্ন, আর যে প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে শেখ হাসিনার ভবিষ্যৎ। দেখুন, 5ই আগস্ট বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে প্রথমে হেলিকপ্টারে পরে সেনা বিমানে ভারতে এসেছিলেন, তখন শেখ হাসিনা দিল্লির একদম পাশেই গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে এসে নেমেছিলেন। এই খবরটা সেই সময় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিতও হয়েছিল। কিন্তু এটাই ছিল শেখ হাসিনার অবস্থান সম্পর্কে একেবারে শেষ আপডেট। এরপরে শেখ হাসিনা ঠিক কোথায় অবস্থান করছেন, কিভাবে আছেন, তার কোনো খবর কোনো রকম ভাবেই কিন্তু আর বাইরে আসেনি। কারণ সেদিন যখন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্ডন এয়ারবেসে নেমেছিলেন, তখন কয়েকটা কালো কাচে ঢাকা গাড়িকে এয়ারবেসের ভেতরে প্রবেশ করতে দেখা গিয়েছিল। আর তারপর তিনি কোথায় গেছেন, কোথায় আছেন, এই খবরটা কিন্তু কোনো রকম ভাবেই এতদিন পর্যন্ত বাইরে আসেনি। তবে এখানে একটা প্রশ্ন ওঠে, শেখ হাসিনা সেদিন কেন হিন্ডন এয়ারবেসেই নামলেন? এর উত্তর জানতে গেলে আমাদের হিন্ডন এয়ারবেসের গুরুত্ব কতখানি সেটা একটু বুঝতে হবে। মহাকাশ থেকে তোলা এই ছবিটা দেখুন, এখানে আপনারা একটা বড় রানওয়ে দেখতে পাবেন, পাশে দাঁড়িয়ে থাকা কিছু ফাইটার জেটও দেখতে পাবেন। এটি মূলত ভারতের এনসিআর এর ভেতরে দিল্লির কাছাকাছি গাজিয়াবাদে অবস্থিত। এটি এশিয়ার সবচেয়ে বড় এয়ারবেস, আর ভারতীয় বায়ুসেনার এয়ারফোর্স ডে এখানেই কিন্তু পালন করা হয়। এই এয়ারবেসটা এতটাই গুরুত্বপূর্ণ যে দিল্লিতে কোনো আন্তর্জাতিক অতিথি এলে বা বড় কোনো বৈঠক হলে বা যে কোনো নিরাপত্তা জড়িত পরিস্থিতিতে দিল্লির আকাশ রক্ষার প্রধান দায়িত্ব এই হিন্ডন এয়ারবেস থেকেই সামলানো হয়। আরেকটি ব্যাপার আপনারা বহুবার শুনেছেন যে ভারত যখন বিভিন্ন দেশে সাহায্য পাঠায়, যেমন তুরস্কের ভূমিকম্পের সময়, আফগানিস্তানে বা অন্য কোনো ভারতীয়দেরকে উদ্ধার করতে, তখন যে C-17 গ্লোব মাস্টার কার্গো বিমানের নাম প্রায়শই শোনা যায়, সেই বিমান সাধারণত এইখান থেকেই উড়ে
নেমে যায়। বলা হয় গ্লোব মাস্টার বিমানের এটাই প্রধান ঘাঁটি। তাছাড়া সুখোই 30, MiG-29 এই যুদ্ধ বিমানগুলোও কিন্তু এখানেই মোতায়েন থাকে। অর্থাৎ এত গুরুত্বপূর্ণ একটা এয়ারবেসে শেখ হাসিনাকে অবতরণ করিয়ে সেদিনই ভারত গোটা বিশ্বের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবন আর নিরাপত্তা ভারতের কাছে কতখানি মূল্যবান। আশা করি এই পয়েন্টটা আপনারা অনুধাবন করতে পারলেন। যাই হোক, যখন শেখ হাসিনা ভারতের এই এত গুরুত্বপূর্ণ হিন্ডন এয়ারবেসে এসে পৌঁছেছিলেন, তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের গাড়িগুলোকে এই এয়ারবেসের ভেতরে দেখা গিয়েছিল। সেই ঘটনার পর আর কোনো বড় ধরনের নড়াচড়া আর কিন্তু কখনোই চোখে পড়েনি। তাই শুরুর দিকে অনুমান করা হচ্ছিল যে শেখ হাসিনা প্রাথমিকভাবে সম্ভবত হিন্ডন এয়ারবেসের ভেতরে থাকা একটা সেফ হাউসে ছিলেন। আর তারপর আমরা সবাই জানি ভারতের প্রধানমন্ত্রী সেই পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে জরুরি বৈঠক ডাকেন। আর যখন এই বৈঠক চলছিল তখন শেখ হাসিনা নিজের উদ্যোগে দুবাই, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সব জায়গাতেই রাজনৈতিক আশ্রয় চাইছিলেন, কিন্তু যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে অস্বীকার করে আর যুক্তরাষ্ট্র তো সরাসরি তার ভিসাই বাতিল করে দেয়। তাই শুরুর দিকে অনেকেই অনুমান করেছিল যে তিনি হয়তো অস্থায়ীভাবে ভারতে এসেছেন, পরে অন্য কোনো নিরাপদ দেশে চলে যাবেন। কিন্তু তারপরে 1 বছরের বেশি সময় কেটে গেল, তিনি কিন্তু কোথাও যাননি, মানে তিনি এখনো ভারতেই আছেন। এখন বড় প্রশ্ন হলো ভারতে তাকে রাখার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের কোথাও কি কোনো তিক্ততা তৈরি হয়ে যাচ্ছে? কারণ বাংলাদেশের দৃষ্টিতে শেখ হাসিনা এখন ওয়ান্টেড আর তিনি ভারতে অবস্থান করছেন। তাই এখানে প্রশ্ন হচ্ছে যে তিনি কোন আইনি ভিত্তিতে ভারতে রয়েছেন। দেখুন, এর উত্তরে বলা হচ্ছে তার ভারতীয় ভিসার মেয়াদ যতদিন থাকবে ততদিন তাকে থাকতে দেওয়া হতে পারে, আর এই ভিসার মেয়াদ বাড়ানোই হবে। এখন কেউ যদি জিজ্ঞেস করেন এভাবে কত বছর তিনি ভারতে থাকবেন, ভারত সরকারের পক্ষ থেকে এর সিম্পল উত্তর হলো যতদিন না পর্যন্ত বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত তিনি ভারতেই থাকবেন। এখান থেকেই বোঝা যায় যে বাংলাদেশের পরিস্থিতি যাই হোক না কেন, ভারত সেটাকে গভীরভাবে সবসময় পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে কিভাবে হস্তক্ষেপ করতে হয় সেটাও খুব ভালোভাবেই জানে। আর তাই এত বছর আগে যখন ভারতের না ছিল পরমাণু শক্তি, না ছিল আজকের মতো শক্তিশালী আন্তর্জাতিক প্রতিপত্তি, তখনও ভারত এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় দেশ জুড়ে অস্থিরতা, আন্তর্জাতিক চাপ, পাকিস্তানের সঙ্গে সংঘাত, সবকিছুর মধ্যেও ভারত শেখ হাসিনাকে ভারতে রেখে দিয়েছিল। আর আজ যখন ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং আন্তর্জাতিক মঞ্চে একটা প্রভাবশালী শক্তি, তাই আজ যদি ভারত কোনো আশ্রয় প্রার্থীকে আশ্রয় দিতে না পারে বা তার নিরাপত্তাকে নিশ্চিত করতে না পারে, তাহলে সেটাই ভারতের ক্ষমতার উপরে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে। অতএব শেখ হাসিনার নিরাপত্তা ভারতের কাছে মর্যাদার প্রশ্ন। আর তাই শেখ হাসিনা ভারতে আছেন এবং সম্পূর্ণ নিরাপদে আছেন। যদি জিজ্ঞেস করেন যে কতটা নিরাপদ, তাহলে বলে রাখি যে সেফ হাউসে তাকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। কেউ ঠিক জানেই না যে তিনি সেখানে আছেন কিনা। হয়তো তাকে বিমানে করে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে, হয়তো অন্য কোথাও অন্য কোনো নামে অন্য কোনো নিরাপদ জায়গায় তিনি আছে। এর থেকে বেশি কিছু আর কিন্তু বলতে পারছি না। তবে তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে তিনি এখনো হিন্ডন এয়ারবেসের সেফ হাউসেই রয়েছেন বা তার ভেতরেই রয়েছেন, তাহলেও জানিয়ে রাখি এটা ভারতের অন্যতম হাই সিকিউরিটি জোন, মানে পুরোপুরি উচ্চ সুরক্ষিত এলাকা। সুতরাং বিষয়টা পরিষ্কার, তিনি ভারতে আছেন, নিরাপদে আছেন এবং 30-35 বছর আগে ভারত যেভাবে তার নিরাপত্তাকে নিশ্চিত করেছিল, আজ তার থেকেও বেশি সক্ষমতা নিয়ে ভারত তার নিরাপত্তাকে রক্ষা করছে। আশা করি প্রথম প্রশ্নের উত্তর আপনাদেরকে ঠিকঠাক দিতে পারলাম। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। যেহেতু বাংলাদেশ আদালত সম্প্রতি তাকে অপরাধী ঘোষণা করে দিয়েছে, বলা হচ্ছে হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনকে থামাতে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, যার ফলে 200 জনের বেশি ছাত্র ও প্রতিবাদকারী মারা গেছেন। আর এই অপরাধের বিচারে বর্তমানে বাংলাদেশ আদালত এবং অন্তর্বর্তী সরকার তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করেছেন। তবে বিষয়টা এখানেই থেমে থাকেনি। সম্প্রতি জাতিসংঘের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে হাসিনার বিরুদ্ধে এই বিচারটা যথাযথ হয়েছে কিনা সেটাকে খতিয়ে দেখতে। এখন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়েছে, সেই আমেরিকায় এখন জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী দেশ আমরা জানি, আর জাতিসংঘের হেডকোয়ার্টার আমেরিকাতেই অবস্থিত এটাও কিন্তু আমরা জানি। আর সেই জাতিসংঘই এখন একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাংলাদেশে পাঠাচ্ছেন। এই দল যাচাই করবে শেখ হাসিনা কি ইচ্ছে করে ছাত্রদেরকে হত্যা করিয়েছেন, মানে খুব সোজা তাকে আন্তর্জাতিক অপরাধী হিসাবে ঘোষণা করার প্রস্তুতি চলছে। তাই প্রশ্ন হলো ভারত কি তাকে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে বাংলাদেশে ফেরত পাঠাবে? কারণ 2013 সালে ভারত এবং বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি সই করা হয়েছিল, যা 2016 সালে একবার সংশোধনও করা হয়। এতে ঠিক করা হয় যে দুই দেশই একে অপরের পলাতক অপরাধীদেরকে ফেরত দেবে। আর এই বন্দি দেওয়া নেওয়াটা কিন্তু একবার নয়, বহুবার দুই দেশের মধ্যে হয়েওছে। যেমন ভারতের উত্তর পূর্ব অঞ্চলের উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া বাংলাদেশে পালিয়ে গিয়েছিলেন, তাকে বাংলাদেশ ভারতকে ফিরিয়ে দিয়েছিল। অর্থাৎ প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে, আইনও এখনো রয়েছে। এখন প্রশ্ন দাঁড়ায়, এখন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইছে, এরপরে এই আইন অনুযায়ী জাতিসংঘ ভারতকে নির্দেশ দিতে পারে। তাই প্রশ্ন হলো এই চুক্তির অধীনে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য? মানে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির পুরো আইনে কি এমন কোনো ধারা আছে যার কারণে তাকে বাঁচানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ আছে, আর সেইগুলোই আমি বলতে চাইছি। এখন শর্তগুলোর মধ্যে একটা নিয়ম বলছে, যদি প্রত্যর্পণ চাওয়ার মামলাটি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে দেশ চাইলে সেই প্রত্যর্পণকে আটকে দিতে পারে। কিন্তু সমস্যা হলো রাজনৈতিক প্রকৃতির মামলা হলে এই বিষয়টা সুবিধার হতো, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে তা কিন্তু রাজনৈতিক
রাজনৈতিক নয়, এটা হলো হত্যা এবং গণহত্যার মামলা, নির্বাচন প্রতারণা বা বেআইনিভাবে ক্ষমতায় থাকার মামলা নয়, সরাসরি হত্যা, ম্যানস্লটার, ক্যাপাবল হোমিসাইড এই ধরনের অভিযোগ। এমন পরিস্থিতিতে মামলাকে রাজনৈতিক প্রমাণ করাটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। তাহলে কি ধরে নেব যে ভারত তাকে ফিরিয়ে দেবে? এর উত্তর হলো না। কেন? কারণ এই চুক্তির মধ্যে একটা বিশেষ ধারা রয়েছে, আর্টিকেল 7। এখানে বলা হয়েছে যদি আশঙ্কা থাকে যে প্রত্যর্পিত ব্যক্তিকে অপরাধের নামে অন্যায়ভাবে বিচার করা হবে, তাহলে অনুরোধ গ্রহণকারী রাষ্ট্র প্রত্যর্পণ নাও করতে পারে। সরল ভাষায় ভারত যদি বলে শেখ হাসিনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে অন্যায়ভাবে বিচার করা হবে, তাহলে যে দেশকে অনুরোধ করা হয়েছে সেই দেশ মানে ভারত চাইলে নিজস্ব সিদ্ধান্ত বলতে পারে যে আমরা পাঠাবো না। এটা ভারত বাংলাদেশ চুক্তির ধারা 7-এ পরিষ্কারভাবে লেখা আছে। শুধু তাই নয়, আরেকটা কারণ দেখিয়েও ভারত শেখ হাসিনার প্রত্যর্পণকে অস্বীকার করতে পারে, সেটা হলো গুড ফেইথ বা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে। অর্থাৎ ভারত যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারে যে একজন বৈধ প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করে তৈরি হওয়া একটা অনির্বাচিত অবৈধ সরকার রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বিচার করছে এবং সেই বিচারে শেখ হাসিনার ন্যায় পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে ভারত প্রত্যর্পণকে অস্বীকার করতে পারে। আশা করি বিষয়টা বুঝলেন যে এর মানে ভারত তাকে পূর্ণ সুরক্ষা দিচ্ছে যাতে ভারত তার পুরনো এবং বিশ্বস্ত সহযোগীকে হারিয়ে না ফেলে। আশা করি বিষয়টা আপনাদের কাছে একেবারে পরিষ্কার হলো। এখানে অনেকেই একটা প্রশ্ন করবেন যে ভারত কি তাহলে শেখ হাসিনার জন্য বাংলাদেশ ভারত সম্পর্ককে খারাপ করবে? এটারও উত্তর কিন্তু না। এমন অনেক দেশ রয়েছে যাদের সঙ্গে ভারতের প্রত্যর্পণ নিয়ে সমস্যা হলেও সম্পর্ক কিন্তু খারাপ হয়নি। উদাহরণস্বরূপ ইউকে বা যুক্তরাজ্য। ভারতের একাধিক পলাতক যেমন নীরব মোদী, বিজয় মাল্য সবাই কিন্তু সেখানেই রয়েছে, তবু ভারত এবং যুক্তরাজ্যের সম্পর্ক ঠিকঠাক মতোই চলছে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুই শেখ হাসিনাকে ঘিরে নয়, এটা একটা বিস্তৃত এবং বহুমাত্রিক সম্পর্ক। তাই একটা বা দুটো কারণে এটা নষ্ট হওয়ার নয়। এবার আসি তৃতীয় প্রশ্নে যে শেখ হাসিনা ভারতে ঠিক কতদিন থাকবেন। এর উত্তরে একটা উদাহরণ সহকারে বললে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। দেখুন, ভারতের সনাতন সংস্কৃতিতে অতিথি নারায়ণ। আমরা তিব্বতের দলাই লামাকে আশ্রয় দিয়েছিলাম, আপনারা জানেন। তার জন্য ৬২ সালে ভারত চীন যুদ্ধ পর্যন্ত হয়ে গেছিল। আমরা যুদ্ধ করেছি, কিন্তু যাকে আশ্রয় দিয়েছি তাকে কোনো অবস্থাতেই ফেরত দিইনি। এমনকি তার এবং তার সঙ্গীদের থাকার জন্য আমরা আমাদের দেশে একটা আস্ত শহর পর্যন্ত বানিয়ে দিয়েছি। এবার ভাবুন শেখ হাসিনা ভারতে ঠিক কতদিন থাকবেন। আশা করি উত্তরটা আপনারা পেয়ে গেছেন, কারণ সমঝদারও কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। আশা করব শেখ হাসিনাকে নিয়ে সব ধোঁয়াশার অবসান হলো। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।